স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লি স্থাপন কাজ শুরুর দিন একথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রতিটি যন্ত্র সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষার ধাপ পেরিয়ে নকশা অনুযায়ী বসানো হচ্ছে। এজন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সনদ দিতে হয়েছে এবং কাজের মান দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। শাহ আলী জয় রিপোর্ট। মেগা প্রকল্পগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় বিনিয়োগ রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে এর নির্মাণ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করে পরমাণু শক্তিধর দেশের তালিকায়। আশা করা হচ্ছে 2 বছরের কম সময়ের মধ্যেই উৎপাদন শুরু করবে এর প্রথম ইউনিট। 2024 সালে এর দ্বিতীয় ইউনিটটি চালু হলে উৎপাদন হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রের যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই রিয়েক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি স্থাপন শুরুর মধ্য দিয়ে অর্জিত হল বিশেষ মাইলফলক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক গাইডলাইন পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেই তা করা হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এর নিরাপত্তা নিশ্চিত করার দিকটি। প্রথম ইউনিটের কাজের একটা প্রধান মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। এটা আমরা আজকের এই দিনটাকে ঐতিহাসিক করে রাখতে চাচ্ছি এবং এটা আমাদের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জন্য দেশের জন্য একটা গর্বের বিষয়। রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিয়েক্টর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সময়মতো চালু করা রোসাটমের একটি বৈশ্বিক অঙ্গীকার। আজ এক ধাপ এগিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রিয়াক্টর প্রেসার ভেসেল, যা যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়াক্টর ভবনে। পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য দ্বিতীয় রিয়েক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লিটিও এরই মধ্যে রূপপুরে এসে পৌঁছেছে। শিগগিরই শুরু হবে এর স্থাপন কাজটিও। পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় 2017 সালে নাম লেখানো বাংলাদেশ রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে পরমাণু শক্তির নিরাপদ ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। পাবনার রূপপুর থেকে শাহ আলী জয়, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরমাণু শক্তিধর হিসেবে গড়ে ওঠা বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করবে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর পাওয়ার ভেসেল স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রূপপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়। আরো এক ধাপ এগুলো বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ। পাবনার রূপপুরে স্থাপন হলো বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়েক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি। এর মধ্য দিয়ে এই মেগা প্রকল্পের কাজ সম্পন্ন হলো প্রায় 50%। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন 2023 এবং 24 সালে এখান থেকে বিদ্যুৎ পৌঁছবে মানুষের ঘরে। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। আমি এইটুকু বলবো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আমাদেরকে যথেষ্ট কাজ করতে হয়েছে। শেখ হাসিনা বলেন বৃহৎ এই প্রকল্প নিয়ে অনেক সমালোচনা বা কটাক্ষ হলেও এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পিছপা হয়নি সরকার। একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানা জনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টক শোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম চরিত্র, কোনো একটা কিছু করতে গেলেই কেউ ওর মধ্যে খুঁত খোঁজে। যা হোক, আমরা এটুকু বলতে পারি যে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করি। দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনাও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় 2017 সালে নাম লেখানো বাংলাদেশ রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে পরমাণু শক্তির নিরাপদ ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। পাবনার রূপপুর থেকে শাহ আলী জয়, নিউজ 24। দেশে শিগগিরই শুরু হতে যাচ্ছে শিশুদের টিকা প্রয়োগ। 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকা দিতে অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সম্প্রতি জেনেভা সফর শেষে দেশে ফিরে রোববার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান মার্চ এপ্রিলের মধ্যে দেশের অন্তত 12 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি জেনেভা সফর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সাথে বৈঠক শেষে দেশে ফিরেই স্বাস্থ্য খাতে সুসংবাদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৈঠক অনুযায়ী টিকার প্রাপ্যতা নিয়ে আর কোনো সংশয় থাকছে না। রোববার বিসিপিএস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় প্রাপ্ত টিকা ও ক্রয়কৃত টিকার পরিমাণ অনুযায়ী মার্চ এপ্রিলের মধ্যেই দেশের 70% মানুষের 2 ডোজ টিকা প্রয়োগ সম্ভব হবে। বাই মার্চ এপ্রিল আমাদের আশা করি যে তার আগেই বা হয়তোবা আমরা আরও 4 কোটি অর্থাৎ মোট 12 কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারবো। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে মিলেছে শিশুদের টিকা প্রয়োগের অনুমতি। তাই শীঘ্রই 30 লাখ শিশুকে ফাইজারের টিকা দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলেও জানান তিনি। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব এবং আমরা দিব 12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েদেরকে। অক্টোবরে 3 কোটির অধিক, নভেম্বরে প্রায় 4.25 কোটি, ডিসেম্বরে প্রায় 5 কোটি ভ্যাকসিন আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জানান, প্রতি মাসে 5 লক্ষ টিকা প্রয়োগের পাশাপাশি এখন থেকে প্রতি মাসে একটি করে গণটিকাদান কার্যক্রমও পরিচালনা হবে। যেটা আমরা মাঝে মাঝে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। 1 ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক থাকায় প্রথম দিনে হলে খুব বেশি ভিড় দেখা যায়নি শিক্ষার্থীদের। ফুল আর চকলেট দিয়ে শিক্ষার্থীদের হলে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেক হলে নতুন করে চালু করা হয়েছে সিক রুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি করেন, হলে গণরুম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চেনা পরিবেশে নতুনের আবহে ফেরা, প্রভোস্ট, হাউস টিউটর আর হলের কর্মচারীরা উষ্ণ অভ্যর্থনায় শিক্ষার্থীদের যেন ভুলিয়ে রাখতে চাইলেন করোনার কঠিন সময়। অন্তত 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র আর বিশ্ববিদ্যালয় বৈধ পরিচয়পত্র থাকলে স্নাতক, চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে ফিরতে পারছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের রুম বুঝিয়ে দেন হলের হাউস টিউটররা। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন অনেকে। প্রথম দিন রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিনের বেশিরভাগ সময় কাটে শিক্ষার্থীদের। সবাই হলে আসতেছে, দেখে ভালো লাগতেছে। আমি নিজেও আসলাম, অনেক মিস করছি। এটা তো আমাদের সেকেন্ড হোম ছিল, আমরা প্রায় 3 বছর এখানে ছিলাম হলে। প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে সচেতনতার বিষয়টা খেয়াল রাখে, তাহলে আমাদের কাছে মনে হয় যে খুব একটা সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে না। হলের কার্যক্রম দেখতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাকি শিক্ষার্থীদের হলে ফেরার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত হবে। সকল শিক্ষার্থীকে যাতে আনতে পারি, সেটি আমাদের লক্ষ্য। আজকের যে কর্মসূচিটি, সেটি আমাদেরকে পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এবার নতুন করে হলের রুম বরাদ্দ দেওয়া হচ্ছে, পুরোপুরি বন্ধ থাকবে গণরুমের সংস্কৃতি। আমরা গণরুম করে করোনার হটস্পট করতে চাই না। যে ছাত্র যে রুমে অবস্থান করছে, সেই ছাত্র সেই রুমে অবস্থান করবে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানও। অনেক আন্দোলন আর আশ্বাসের পর অবশেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনা। তবে বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ দীর্ঘ 19 মাসের সেশন জট কাটিয়ে ওঠা। শিক্ষার্থীরা মনে করছেন, এই সমস্যা সমাধানে শ্রেণীকক্ষের পাঠদান কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রয়োজন রয়েছে, কিন্তু আগামী 15 ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে তা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, সার্চ কমিটি যেহেতু রাষ্ট্রপতির সিদ্ধান্তে গঠিত হয়, সুতরাং এটিও আইনের কাছাকাছি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। আগামী 15 ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশনের মেয়াদ। ফলে এর মধ্যেই নতুন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা আলোচনা এবং দাবি উঠেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে অংশ নিয়ে আইনমন্ত্রী জানালেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, অন্য কিছুর আর সুযোগ নেই। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু আর তর্কের কোনো অবকাশ নাই।
এইটুকু বলতে পারি, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে। আনিসুল হক দাবি করেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের হয়রানির জন্য করা হয়নি, তবে যারা বিদেশে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ই কমার্স প্রতারণায় জড়িতদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার প্রস্তাবনা এই আইনে দেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশকে যেই সংবিধান উপহার দিয়েছিলেন সেই সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দেওয়া আছে, সেটা থাকবে এবং সেটাকে অন্যান্য সরকারের মতন আমরা হরণ করব না। এবং প্রসিকিউশনকে আমার বলা আছে যে ডিএসএ মামলায় যেন সাংবাদিকদের শুধু হয়রানি করার জন্য যেন প্রথমেই গ্রেফতার না করা হয়। কোনো সাংবাদিককে অন্যায়ভাবে যদি হয়রানি করা হয় তাহলে পরে পদক্ষেপ নেওয়া হবে এবং সেই হয়রানি বন্ধ করার জন্য যা যা করার প্রয়োজন তা করা হবে। খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, তিনি একজন অপরাধী। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনার জন্য তার দলের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। মামলা কিন্তু হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সরকার পতনে 90-এর মতো আরেকটা গণ অভ্যুত্থান ঘটানোর সময় সন্নিকটে বলে সকলকে ঐক্যবদ্ধ হতে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে সরকার বিরোধী আন্দোলনে নিহত এক ছাত্রদল কর্মীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। বলেন, 90 সালে স্বৈর শাসকের আসন উল্টে দিয়েছিল ছাত্র জনতা। সেদিন নেতৃত্ব দিয়েছিল খালেদা জিয়া। বিএনপি মহাসচিব বলেন, আজকেও সেই সময় এসেছে ছাত্রদের ঐক্য গড়ে তুলে বহুদলীয় ঐক্য গঠন করতে হবে। 1990 সালের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র জনতা স্বৈর শাসনের তত্ত্বে তাও উল্টে দিয়েছিল এবং সেদিন যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময় এসেছে এখন আবার সেই ধরনের আরো দৃঢ়তার সঙ্গে আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা না করে কর্তৃত্ব পরায়ণ বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। একটি রাজনৈতিক দল কখনো নির্বাচন বিমুখ হতে পারে না। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো বিকল্প নেই। রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার 5 জনের মধ্যে ইলিয়াস নামে একজন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াসকে রোববার আদালতে হাজির করা হয়। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। এর আগে গেল 3 অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 5-এ অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে এপিবিএন। গেল 29 সেপ্টেম্বর নিজ অফিস কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। সাভারে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 3 জন। তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কিন্তু নিখোঁজদের সন্ধান না মেলায় বিকেলেই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন তারা। শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় 18 জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাছ নদীতে পৌঁছালে বালু ভর্তি বলখেরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে গতকালই 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এবার দুর্গাপূজায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি প্রতিযোগিতা হবে না, থাকছে না প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাও। মহানগর সার্বজনীন পূজা কমিটি সংবাদ সম্মেলন করে এসব কথা জানায়। শেষ সময়ে চলছে পূজার প্রস্তুতি, তবে কলাবাগানের পূজার অনুমতি মেলেনি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। দেবীমাকে ভোগ দিতে হবে, তাই শেষ সময়ে চলছে নাড়ু মোয়া তৈরির প্রস্তুতি।
প্রস্তুতি চলছে দেবী দুর্গাকে মণ্ডপে তোলারও। প্রতিমা গড়া শেষ, তুলির শেষ আঁচড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররাও। মন্দির প্রাঙ্গণে এবার মাস্ক পরে প্রবেশ করতে হবে। মন্দিরের গেটে হাত ধোয়া এবং স্যানিটাইজারের ব্যবস্থা নেওয়ার কথা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেয়া 18 দফা নির্দেশনার আলোকে 22 দফা নির্দেশনা দিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতবার যে বিধিনিষেধগুলো ছিল সেটা থাকবে। এখানে আমাদের কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা বা ভিজে সেট বাজানো, কোনো ধরনের এই জাতীয় কিছু থাকবে না। রবিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না। তাদের প্রচারণায় কে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, এবং আমরা অ্যালার্ট আছি। আমাদের যারা কাজ করে এটা নিয়ে ওখানে সম্পূর্ণ অ্যালার্ট আছে। এবার 238টি পূজা হচ্ছে, তবে কলাবাগান পূজা মণ্ডপের প্রতিমা করা হলেও পূজা কোথায় হবে তা নিশ্চিত নয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতি মেলেনি পুজোটি করার। কলাবাগান মাঠে মণ্ডপ করতে গেলে সিটি কর্পোরেশন পক্ষ থেকে বাধা দেওয়া হয়। উপরোক্ত বিষয়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। একটি প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী পূজা করার সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত হলে বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। সারা দেশে এবার 32,118টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হওয়ার কথা। ঘোড়ায় চড়ে মর্তে এসে দেবী এবার দূর করবেন মহামারী। সবার মাঝে শান্তি ছড়িয়ে দিয়ে ফিরবেন দোলায় চড়ে স্বামীর বাড়িতে কৈলাসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতি বছরই দেবী এসে তাদেরকে দেবেন আশীর্বাদ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। অর্থ বরাদ্দ নিয়েও নির্ধারিত সময়ে গবেষণা শেষ করেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1.5 শতাধিক শিক্ষক। সংশ্লিষ্টরা বলছেন, গবেষণার প্রকল্প নেয়ার পর অনেক শিক্ষকের শিক্ষা ছুটিতে চলে যাওয়া, যৌথ প্রকল্পে মতবিরোধ, গবেষণায় বরাদ্দের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করার কারণে নির্ধারিত সময়ের পরও প্রতিবেদন জমা দিতে পারেননি তারা। সরকারি অর্থের এই অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ থেকে গবেষণা প্রকল্প পেলেও নির্ধারিত সময়ে সেগুলোর প্রতিবেদন জমা দিচ্ছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়টির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, অর্ধেক শিক্ষক তাদের গবেষণা প্রকল্পের প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2019-20 অর্থ বছরে 122 জন শিক্ষককে যৌথ, 98 জনকে একক প্রকল্প দেয়া হয়। বরাদ্দ দেয়া হয় 4 কোটির বেশি টাকা। নির্দিষ্ট সময়ে গবেষণা শেষ হয়েছে 49 প্রকল্পের। অর্থ বরাদ্দ নিয়ে গবেষণা শেষ না করার বিষয়টি নৈতিকতা বিরোধী বলছেন গবেষকরা। ফাইন্ডিংসগুলো নিয়ে এসে পাবলিকেশন আকারে প্রকাশ করা, যাতে দেশ এবং জাতি উপকৃত হয়, সারা পৃথিবীতে উপকৃত হয়, সেটি কিন্তু আসলে হচ্ছে না। এই অর্থ গ্রহণ করে গবেষণা কার্যক্রম সময় মতো সম্পাদন করে রিপোর্ট জমা না দেওয়াটা একেবারেই সুখকর কিছু নাই। প্রথম দিকে গবেষণার আওতা নির্ধারিত করতে না পারায় মাঠে কাজ করতে নেমে অর্থ ঘাটতি দেখা দেয়। ফলে অনেকে নির্ধারিত সময়ে গবেষণা প্রতিবেদন জমা দিতে পারেন না মনে করছেন এই গবেষকরা। এই টাকার মধ্যে এই প্রকল্পটি অনায়াসে শেষ করা সম্ভব কিনা, যদি এই কাজটি প্রথম দিকে নজর দেওয়া যায় তাহলে পরে আর মাঝপথে কিন্তু গবেষকরা তারা নিজে বিপদে পড়েন না। শুধুমাত্র 2 লক্ষ টাকায় একটা গবেষণা সম্পাদন করা, এবং সেটা যদি আপনি বলেন আন্তর্জাতিক কিংবা জাতীয় পর্যায়ের জাতীয় মানসম্মত গবেষণা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। উপাচার্য বলছেন, যারা নির্ধারিত সময়ে গবেষণার প্রতিবেদন জমা দিচ্ছেন না তাদের বিষয়টি দেখা হবে। এছাড়া গবেষণায় বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে বাজেট বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করব যে আমরা একটা সম্মানজনক একটা অর্থ বরাদ্দ রাখার জন্য। গবেষণার নীতিমালা অনুযায়ী একজন গবেষক গবেষণা কর্মে এককভাবে 2 লাখ টাকা ও যৌথভাবে সর্বোচ্চ 4 লাখ টাকা পান। গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 1 বছর। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
এর আগে রোববার দুপুরে এই মামলায় হাজিরা দিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন পরিমণি। এ সময় তার করা জামিন আবেদনের প্রেক্ষিতে 50,000 টাকা বন্ডে জামিন দেন আদালত। এর আগে গত 31 আগস্ট পরিমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিন দিয়েছিলেন আদালত। এ ঘটনায় বনানী থানায় করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় দ্রুতই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকা ময়মনসিংহ রোডের হাজার হাজার যাত্রীর। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে বসে থেকে অনেকেই হয়ে পড়েন অসুস্থ। তবে পুলিশের মধ্যস্থতায় 5 ঘন্টা পর শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল শুরু হয়। কিন্তু এর প্রভাবে দিনভরই এই সড়কে ছিল প্রচণ্ড যানজট। কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতে লেগে যায় কয়েক ঘন্টা। রোহিঙ্গাদের জন্য ভাষান্তরেও কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতার স্মারক সই করেছে সংস্থাটি। এ খবরে রোহিঙ্গাদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। রোববার বিকেলে ভাষান্তরে ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে রোহিঙ্গার একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সিআইসি অফিস শেল্টার 9 থেকে হাসপাতাল রোড হয়ে 1 নং রোহিঙ্গা বাজারের সামনে গিয়ে শেষ হয়। প্রায় 1000 রোহিঙ্গা মিছিলটিতে অংশ নেন। এ সময় জাতিসংঘ ও জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-কে ধন্যবাদ এবং ভাষান্তরে স্বাগত জানিয়ে স্লোগান সহ বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত মিয়ানমারের পেঁয়াজে সয়লাভ হলেও কয়েকদিনের ব্যবধানে 15 টাকা বেড়ে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতের পেঁয়াজ। মিয়ানমার পেঁয়াজের দামও বেড়েছে দ্বিগুণ। ভোক্তারা মনিটরিং এর দুর্বলতাকে দোষলেও জেলা প্রশাসন বলছেন পেঁয়াজ নিয়ে তালবাহানা সহ্য করা হবে না। পেঁয়াজ সিন্ডিকেটের তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ভারত মিয়ানমারের পেঁয়াজে ভরপুর। তারপরও সংকটের অজুহাতে কয়েকদিনে পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে 15 টাকা পর্যন্ত। মিয়ানমার চলতেছে আপনার 48 থেকে 50 টাকা, ভারতীয় পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে আপনার 56-57 টাকা। এগুলো আমদানিকারকের উপর নির্ভর করে, আমদানিকারকরা আমাদেরকে যেরকম লেট দেয় আমরা ওই রকমই বিক্রি করি। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকারও বেশি দামে। সাধারণ মানুষের জন্য ওই পেঁয়াজ কিনাটা এখন অনেক শব্দের ব্যবনাতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই অনেক বেশি। ক্রেতারা বাজার মনিটরিং নেই বললেও পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে মাঠে থাকার দাবি জেলা প্রশাসনের। আসলে সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের কিন্তু আমাদের কাছে একটা তালিকা রয়েছে যারা আপনার এই সিন্ডিকেটের সাথে জড়িত। তো তাদেরকে আমরা অলরেডি ডেকে এনে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমদানিকারকরা বলছেন ভারত মিয়ানমারে বেড়েছে পেঁয়াজের দাম, তাই সংকট ঠেকাতে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা চলছে তাদের। মূলত পেঁয়াজ ঘাটতি আছে, সামনে আরো সংকট সৃষ্টি হবে যদি পেঁয়াজের অন্য দেশ যদি আমরা খুঁজে যদি বের করে না করি। ব্যবসায়ীরা বলছেন কেনা দামের চেয়ে প্রায় 3 গুণ দামে পেঁয়াজ বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের 15 জনের একটি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 15 থেকে 20 দিন পরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুত করে রাখা যায় না, এ কারণে মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। রোববার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। একদম পেঁয়াজের শেষ মুহূর্তে এই 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। আমরা সামার অনিয়ন দিয়েছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। করোনায় দেশে গত 24 ঘন্টায় 14 জন মারা গেছেন আর নতুন শনাক্ত হয়েছে 481 জন। এর হার 2.36%। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 27,688 জন।
মোট আক্রান্ত হয়েছে 15,62,359 জন। শনাক্তের মোট হার 15.70%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানায় গত 24 ঘন্টায় 19,952টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বাল্যবিয়ের কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অগণিত নারীর পড়াশোনা থেমে গেছে, আর করোনা আরও বাড়িয়েছে সে সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রণোদনা, সচেতনতা ও বেসরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কমাতে পারে বাল্যবিয়ের সংখ্যা। ঈশা সোহেলের ছবিতে সমতলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে অন্তরা বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিকের আজ 3য় পর্ব। পড়াশোনা করেননি তাই মাথায় বোঝা, অনেকে আবার নিজেই বোঝা পরিবারের। কেউ কেউ পড়েছেন তবে স্কুলের গণ্ডি পেরোননি। হতে চেয়েছিলেন শিক্ষক, হয়েছেন দর্জি। জীবন এখন ঘর উঠোনে বন্দি। 18 বছরের সোনাকি ভাবেন সরকারি শিক্ষক হলে পেতেন সম্মান, অন্তত 18 থেকে 20,000 টাকা মাসে আয় হতো। এখন মাসে গড় আয় 600 টাকা। বাল্যবিয়ে হওয়ায় সোনাকির স্বপ্ন তাই অধরা। শিক্ষা থাকলে অন্যরকম জীবনটা চলতে, এখন কিন্তু হলো না সেটা। মানে বিয়ে হওয়ার পর লেখাপড়া বন্ধ হওয়ার জন্য সবার কপালে তো সবটাই জুটে না। নওগাঁর চেরাগপুরের আমতলী পাহান জাতিগোষ্ঠীর ঘরে ঘরে এই চিত্র। বাল্যবিয়ে এখানকার স্বাভাবিক ঘটনা। এই যেমন কল্পনা রানী পাহাড়েরও বিয়ে হয় 14 বছর বয়সে, ক্লাস 7-এ পড়াকালে। 2 সন্তানের মা কল্পনার ইচ্ছে ছিল বড় হয়ে চাকুরি করবেন, কিন্তু কিছুই করা হলো না। এখন একটাই চাওয়া, তার মতো যেন মেয়ের জীবনটা নষ্ট না হয়। নওগাঁর মহাদেবপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা প্রায় 28,000। করোনাকালে স্কুল বন্ধ ছিল, আয়ও কমে যায় অনেক পরিবারের। ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বাল্যবিবাহ বেড়ে যায় প্রায় 60%। মনে খুব কষ্ট লাগে। জীবনে অনেক কিছু আশা ছিল, সে আশাগুলো আমাদের পূর্ণ হলো না। আমাদের মা বাবা খুবই গরিব, ওই জন্য আমাদের মানে বিয়ে দেওয়া হয়েছে। আমার ক্লাসের 10-12 জনের বিয়ে হয়ে গেছে। আমি এখন বিয়ে করতে চাই না, আমি লেখাপড়া করতে চাই। আমার ইচ্ছা আছে আমি পুলিশ চাকরি করব। অনেক জায়গায় আগে থেকেই বাল্য বিয়ে দেওয়ার অভ্যাস। একজনের কাছে বিয়ে দিয়ে পার করে দেওয়া, এই যে পার করে দেওয়ার যে চিন্তা, এটা আমি মনে করি দারিদ্র্যের কারণে হয়, এবং শিক্ষার অভাব যেখানে সেখানে এটা হয়, সচেতনতার অভাব যেখানে সেখানে এটা হয়। তো আমি মনে করি সরকারকে, সামাজিক সংগঠনগুলোকে, নাগরিক সমাজকে, আদিবাসী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, যাতে আদিবাসী সমাজে বাল্যবিবাহ বন্ধ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা সহ নানা বিষয়ে বাল্যবিয়েকে আরও বাড়িয়ে দিচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, নওগাঁ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত চলার মধ্যে শনিবার তিনি পদত্যাগ করলেন। সরকারি অর্থ রাজনৈতিক দলের কাজে ব্যবহারের অভিযোগ ওঠে কুর্জের বিরুদ্ধে। এ ঘটনায় কুর্জ ছাড়াও 10 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে কুর্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অস্ট্রিয়ার চ্যান্সেলর সহ 10 জন এবং 3টি সংস্থার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, দুর্নীতি, ঘুষের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তদন্ত চলছে। এরই মাঝে পদত্যাগ করলেন তিনি। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। জানাবো খেলার খবর। আজ আরব আমিরাত যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমান থেকে শনিবার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, তবে টাইগারদের যাত্রা পিছিয়ে গেছে একদিন। বাংলাদেশ সময় রাত 8টায় ওমান ছাড়বেন টাইগাররা। মূলত করোনা ভাইরাস সতর্কতায় গতকাল আরব আমিরাতে যেতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। 9 অক্টোবর আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। এরপর 10 তারিখে কোয়ারেন্টিন শেষে 11 তারিখে অনুশীলনের আবার কথা ছিল টাইগারদের। তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে 13 অক্টোবর আবার অনুশীলনের পর 14 তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
2 দিনের বিশ্রাম শেষে আবারও মাঠের অনুশীলনে ফিরেছে জাতীয় ফুটবল দল। মালের হুনবেরু স্পোর্টস গ্রাউন্ডে রোববার বিকেলে শিশুদের 2 ঘন্টার অনুশীলন করিয়েছেন কোচ অস্কার ব্রুজেন। দলের ফুটবলাররা সবাই আছেন ফিট। নেপালের বিপক্ষে ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছেন না অস্কারের দল। সাফ চ্যাম্পিয়নশিপে আজ প্রথম খেলায় স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে শ্রীলঙ্কা, আর দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচ দুটি নিয়ে সর্বশেষ খবর জানাতে মালদ্বীপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, আগামী বুধবার বাংলাদেশ নেপালের বিপক্ষে মাঠে নামবে, তবে ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচ দুটির দিকেও কিন্তু বাংলাদেশের দৃষ্টি থাকবে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে সেখান থেকে? অর্থে ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে এবং মালদ্বীপ কিন্তু জয়লাভ করেছে 1-0 ব্যবধানে। সেখানে শ্রীলঙ্কা কিন্তু শেষের দিকে বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল। ওই ম্যাচটিতে যদি শ্রীলঙ্কা কোনোভাবে ড্র করে ফেলতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হতো। আর আজকে যেই রাতে আরেকটি ম্যাচ রয়েছে নেপাল এবং ভারত, সেই ম্যাচের দিকেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে, কারণ এই ম্যাচে যদি নেপালকে ভারত হারিয়ে দিতে পারে তবে বাংলাদেশের জন্য কিন্তু অ্যাডভান্টেজ থাকবে। নেপালের বিপক্ষে 13 তারিখের ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনায়াসে ফাইনাল চলে যাওয়ার একটি সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। আজকে কিছুক্ষণ আগেই বাংলাদেশ দল অনুশীলন করেছে হুনবেরু স্পোর্টস গ্রাউন্ডে। আজকে কিন্তু অনুশীলনটি হয়েছে 2 দিনের একটি বিরতি ছিল, সেই বিরতির পর 2 দিন বিরতির পর যে অনুশীলনটি হয়েছে এখানে কিন্তু ফুটবলাররা সবাই বেশ ভালো মেজাজেই ছিল। নেপালের বিপক্ষে বড় ম্যাচটাতে চাপমুক্ত হয়ে খেলার যে প্রবণতা, সেই প্রবণতার অনুশীলনটাই কিন্তু হয়েছে। বল দখলের উপর যেই গুরুত্ব বরাবর মতো অস্কার দিয়েছেন সেই অনুশীলনী করানো হয়েছে। দলের সব ফুটবলারই ঠিক আছেন। এই ছিল মালদ্বীপের মালে থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। সহকর্মী মাহফুজুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মালদ্বীপের মালে থেকে। নিউজ 24 সন্ধ্যার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।